প্রেম পিপাসা পর্ব ৩। প্রভাতের মৃদু ছটা মুহূর্ত প্রকৃতির এক নীরব উৎসব। ভানুর প্রথম কিরণ মিষ্টি কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে মাটিতে নেমে আসে। চারপাশে শীতল বাতাসের ছোঁয়া, যা গায়ে মাখলে এক অদ্ভুত শীতল প্রশান্তি ছড়িয়ে দেয়। গাছে গাছে শিশুর বন্ধু সূর্যের আলোয় মুক্তের মতো ঝলমল করে। পাখির কিচিরমিচির দূর থেকে ভেসে আসা নামাজের আজানের সুরে মিলে তৈরি করে এক আবেগময় পরিবেশ। মানুষের শরীরে মিহি সোয়েটার কিংবা চাদর জড়িয়ে ছোট ছোট পদক্ষেপে দিনের কাজ শুরু হয়। চায়ের কাপে ধোয়ার মেঘ যেন এই শীতের সকালকে আরও উপভোগ্য করে তোলে। এমন শান্ত, স্নিগ্ধ এবং সজীব শীতের সকালে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে হারিয়ে যেতে মন চায়। সকালের স্নিগ্ধকর পরিবেশ হাঁটু ভাঁজ করে তাতে থুতনি ঠেকিয়ে চুপ করে মনমরা হয়ে বসে আছে অরু। কল্পনার জগতে ডুব দিয়ে কত শত ভাবনায় বিভোর। রাতে হ্যাভেনের জড়িয়ে ধরার দৃশ্য চোখের সম্মুখে দৃশ্যমান হতেই ক্রোধের দাবানল পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে। আড়মোড়া ভেঙে বিছানা থেকে নেমে পড়ল। পেটের মধ্যে গুম গুম শব্দ হচ্ছে, ক্ষুধা পেয়েছে তার। ওরও বড় বড় পা ফেলে পাপড়িযুক্ত নয়নজোড়া ঘুরিয়ে ঘুরিয়ে হ্যাভেনের বড়সড় কক্ষটা অবলোকন করছে। রুমটা বেশ পরিপাটি লাগছে, কত সুন্দর দামি দামি আসবাবপত্র। দেয়ালের একপাশে চমৎকার কারুকাজ করা। বাইরে থেকে বাড়ির ভেতরের দৃশ্যপট বেশি নজর করা লাগছে। রমণী যখন কক্ষে নজর বুলাতে ব্যস্ত, তখন ওয়াশরুমের দরজা খুলে হ্যাভেন বেরিয়ে আসে। ওরু ঘাড় ঘুরিয়ে তাকায়। কোমরে টাওয়াল পেঁচিয়ে খালি গায়ে হ্যাভেন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। মাথা থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়ছে। সেই পানি গড়িয়ে পড়ছে উন্মুক্ত পিঠ, বুকে। ফর্সা শরীরের পানির কলাগুলো রুমের সাদা রঙের টাইলসে লাইটের আলোতে মুক্ত দানার মতো চকচক করছে। ওর ঘোর লেগে যাচ্ছে, কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে। কিছুক্ষণের জন্য ভুলে গেল সম্মুখের ব্যক্তিটিকে সে অপছন্দ করে। আনমনে গুটি গুটি কদমে এগিয়ে গেল। হ্যাভেনের পিছনে এসে দাঁড়ায়। আপনা আপনি বেহায়া পেল্লব হাত হ্যাভেনের পিঠোদর্শে স্পর্শ করল। আচমকা পিঠোদর্শে নরম তুলতুলে কিছুর ছোঁয়া লাগাতেই হ্যাভেনের শরীর শিরশির করে উঠল। তরুণী তো ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে যায়। আরুকে কেমন করে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে ফেলল। হ্যাভেন আঙ্গুল দিয়ে তুড়ি বাজিয়ে আরুর মনোযোগ পাওয়ার প্রয়াস চালালো। আরু তৎক্ষণাৎ সম্বিতি ফিরল। তুরন্ত বাড়ন্ত হাত গুটিয়ে নিল। এক্ষুনি কি করতে যাচ্ছিল সে? মনে মনে কয়েকটা গালি দিল নিজেকে। আমতা আমতা করে সাফাই দেওয়ার চেষ্টা করলো। ওই আমি। কথার মাঝে ফোড়ন কাটল হ্যাভেন। এক ভুরু নাচিয়ে জানতে চাইল, হ্যাঁ তুমি কি চোরের মতো লুকিয়ে লুকিয়ে বৌদ্ধ ভরকে দেখছিলে? মুখ ফুটে একবার বললেই হয়। এইভাবে তোমার সামনে সারাক্ষণ বসে থাকবো। অরু তাজ্জব বনে গেল। মুহূর্তে অক্ষিপট বড় বড় হয়। হকচকিয়ে ঠোঁট বাঁকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আস্তাক ফেরুল্লাহ। সেটা কখন বললাম? হ্যাভেন ঠোঁট কামড়ে আড়ালে একপাশে হাসল। অবাক হওয়ার ভান করে বলল, এমা তাই তো? তুমি তো বলনি। আমি মনে হয় বেশি বেশি ভাবছি। আরও মুখ ঝামটি মেরে সামনে থেকে সরে আসে। হ্যাভেন অফিসে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে নিল। অরুর হাত ধরে ডাইনিং টেবিলের উদ্দেশ্যে পা বাড়ায়। অরু ক্ষিপ্ত মেজাজ সহিত মৃদুস্বরে চেঁচিয়ে উঠল, আপনার সমস্যা কি? যখন তখন কোলে তোলা হাত ধরাধরি করেন কেন? আমি কি বাচ্চা? হ্যাভেনের বিনম্র শান্ত জবাব। বয়স হলেও স্বভাব তো বাচ্চাদের মতো। অঙ্কিতা গম্ভীর মনোযোগ দিয়ে রেফারেন্স বইটা পড়ছিল। সকালের হালকা ঠান্ডা বাতাস জানালা দিয়ে ঘরে ঢুকছিল। হঠাৎ একটা টুকটুক শব্দে চমকে উঠল সে। জানালার কাছে ইটের ছোট্ট একটা টুকরো টোকা দিয়ে গিয়ে নিচে পড়ে গেল। বই বন্ধ করে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল অঙ্কিতা। পর্দা সরিয়ে নিচে তাকাতেই দেখতে পেল সায়র দাঁড়িয়ে আছে। সায়র নিচে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে চেয়ে মৃদুস্বরে চেঁচিয়ে বলল, জান্টুস কোথায় তুমি? খুঁজে পাচ্ছি না তো। দেখা দিয়ে এই অধমের মন শান্ত করো। অঙ্কিতা দরজায় নজর বুলিয়ে পর্দার আড়ালে লুকিয়ে মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, আপনি এখানে কি করছেন? কেন এসেছেন? সকাল সকাল এসব পাগলামি করার মানে কি? সায়র চমকে উঠল। তাড়াহুড়ো করে গিবা উঁচু করল। ঠোঁটের কোণায় মিষ্টি একটা হাসি ফুটিয়ে বলে, তোমাকে দেখতে এসেছি। সারা রাত মিস করেছি তো। তুমি একটু নিচে আসবে প্লিজ?
এমন সময় পাছে থেকে টুটুল চিৎকার ছুড়ল, চাচু চলো না, আমার শীত করছে, আব্বু যদি জানে আমাদের দুজনকেই পিট্টি দেবে। সায়র চোখ পাকিয়ে তাকায়, নীরবে শাসায়, চুপ কর টুটুল, সব কিছু মাটি করে দিবি, কিছুক্ষণ শান্ত হয়ে থাক, আমার বাপ তোর জন্য আরেকটা আম্মু আনার ব্যবস্থা করছি। টুটুল শিশুসুলভ গোল গোল চোখে তাকায়, আরেকটা আম্মু? টুটুল খুশি হয়, দুই আম্মু হলে টুটুল দুই আম্মুদের বেশি ভালোবাসা পাবে। অঙ্কিতা ওদের দৃষ্টির অগোচরে হাসে, নিজের মুচকি হাসি লুকিয়ে কঠিন গলায় বলে ওঠে, আপনার এসব নাটক আমি একদমই পছন্দ করি না, বিরক্ত হচ্ছি। আর টুটুলকে নিয়ে আপনার এই সব কাজে যোগ দেওয়াটা ঠিক হচ্ছে না। বাচ্চা ছেলেটাকে কাজে লাগিয়ে এসব করা অনুচিত। সায়র ভুরু কুচকে থমথমে মুখে নিচে থেকে ভাঙা ভাঙা গলায় শুধায়, চাচ্চুর ভালোবাসা পেতে সাহায্য করবে না? তাহলে কেমন ভাতিজা হলো? আচ্ছা, তোমার পছন্দ কি আমাকে বলো, সেটা করে দেখাবো। অঙ্কিতা আর কথা বাড়ালো না, ত্বরিত গতিতে জানালার পর্দা টেনে দিয়ে ভেতরে চলে গেল। সায়র হতাশ মুখে স্থির মনে বিড়বিড় বিড়ালো, এত রাগ দেখাচ্ছে অথচ ভেতরে ঢুকে এখন নিশ্চয়ই হাসছে। টুটুল হাত ধরে টানতে টানতে সাবধান করে, চলো চলো, দেরি করলেই বিপদ। ফিরে যাওয়ার পথে সায়র একবার পেছন ফিরে সোনালি পর্দার রঙের টানা পর্দাটার জানালার দিকে তাকালো, মনের ভিতর একটা মিষ্টি অনুভূতি জানালো, তোর অঙ্কিতা যতই পাত্তা না দিক সায়র, একদিন সে হাসি মুখে তোর প্রেমের জালে ফাঁসবেই, শুধু সময়ের অপেক্ষা। অঙ্কিতা অনার্স প্রথম বর্ষের ছাত্রী, সায়র যেই ভার্সিটির ছাত্র। অঙ্কিতা সেখানে ভর্তি হয়েছে, সায়র ফাইনাল ইয়ারে পড়ছে। নবীনবরণের দিন কালো শাড়ি পরিহিত পাতলা গলনের লতানো শরীরের মেয়েটাকে দেখে এক মুহূর্তে থমকে গিয়েছিল। চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডটা ছিটকে বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। চক্ষুদয়ে লেপ্টে ছিল এক রাস মুগ্ধতা, বক্ষপুটে অনুভব করেছিল কিছু সুপ্ত অনুভূতি। ভালো লাগা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল যখন জানতে পেরেছে অঙ্কিতা কারুর সাথে রিলেশনে নেই। বুকের বাম পাশে হাত রেখে বলেছে, এই মেয়েকে আমার লাগবে, অথচ সায়র নিজে আস্ত একটা মেয়েবাজ। অরুর হাত ধরে ডাইনিং টেবিলে বসে পড়ল হ্যাভেন। অরু হা করে তাকিয়ে থাকলো। ডাইনিং জুড়ে কত রকমের খাবার, স্বাস্থ্যকর অ্যাভোকাডো সালাদ, চিয়া সিড পুডিং, ফ্রেঞ্চ বাটারি পেস্ট্রি, পোস্ট ডিম, ইংলিশ মাফিন, সালাদ সহ অনেক কিছু, হট ড্রিঙ্কস এবং জুসে আছে স্পেশালিটি কফি, অর্গানিক গ্রিন টি, ফ্রেশ প্রসেস জুস। অরু দেখার মাঝে রুবিনা পরোটা আর বাটার নিয়ে আসলেন। অরু পলক ঝাপটিয়ে সব কিছু দেখে চলছে। ব্রেকফাস্টে কেউ এত খাবার খায় নাকি সবার আলাদা আলাদা বলে এতগুলো আইটেম তৈরি করা হয়েছে? পরপরই ঠোঁটে ঠোঁট চেপে মনে মনে রুষ্ট গলায় কটাক্ষ সমতা আওলালো। বড়লোক বাড়ির মানুষদের ঢঙের শেষ নেই, খেতে পায় বলে এত এত খাবার রান্না করে অপচয় করছে। আর কত গরিব মানুষ দুমুঠো ভাত ডাল খেতে পারে না, দরিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে। পরোটা, ডিম পোস্ট আর কিছু সবজি দিয়ে মুড়ে রোল তৈরি করে অরুর হাতে ধরিয়ে দিল হ্যাভেন। গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ল, ফিনিশ ইট। অরুর প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই বাক্য বিনিময় না করে চুপচাপ খাচ্ছে। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে হয়েছে তাতে কি, না খেয়ে নিজের শরীর খারাপ করার কোনো মানে হয় না। হ্যাভেন সালাদ খেতে খেতে গলা উঁচিয়ে ডাকল, কাকিমা, কাকু কি চলে গিয়েছে? মনে করে ফাইল নিয়েছে নাকি ফোন করে জিজ্ঞেস করো একবার। সায়ররা রান্নাঘর থেকে আওয়াজ দিলেন, চলে গিয়েছে আর ফাইল নিয়েছে, তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। হ্যাভেন পুনরায় ডাকে, রুবিনা খালা, টুটুল কোথায়? ওকে দেখছি না কেন? আজকে স্কুল নেই? রুবিনা রান্নাঘর থেকে ছুটে আসেন, মাথা নিচু করে উত্তর দিলেন, টুটুল দাদুভাই তার চাচ্চুর সঙ্গে বাইরে গিয়েছে, এখনও ফেরেনি। হ্যাভেন ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছে? জানি না। আর কিছু সময় পর সায়র বাড়ি আসে, এসে ডাইনিংয়ে টেবিলে বসে পড়ল। জুসের গ্লাসে চুমুক দিয়ে লম্বা শ্বাস টানল, যেন কোনো বিরাট যুদ্ধ জিতে এসেছে। হ্যাভেন গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কোথায় গিয়েছিলি? সায়র উত্তর দেওয়ার আগে টুটুল ঠোঁট পাতলার পরিচয় দিল, আম্মু আনতে গিয়েছিলাম, চাচ্চুর ইটের। তাড়াতাড়ি টুটুলের মুখ চেপে ধরল সায়র, আড়ালে চোখ রাঙায় হ্যাভেনের দিকে চেয়ে মিকি হেসে বলে উঠল, সকালের স্নিগ্ধকর পরিবেশে হাঁটলে শরীরের জন্য উপকারী, সেজন্য হাঁটতে বেরিয়েছিলাম।
টুটুল আম্মু আনতে গিয়েছিল বলল কেন? হ্যাভেনের সন্দেহ গমগমে স্বর। সায়র পড়ল বিপাকে। এরকম ভাতিজা থাকলে প্রেমের শত্রুর দরকার হবে না। কোথায় ভাবলো ভাতিজাকে সাথে নিয়ে গিয়ে কিভাবে প্রেম করতে হয় সেটা ট্রেনিং দেওয়াবে, যেন ভবিষ্যতে সায়রের নাম রাখতে পারে। লোকে যেন বলতে পারে সায়রের মতোই তার ভাতিজা লাভগুরু। কিন্তু দুষ্টু ভাতিজা তো চাচ্চুকে ফাঁসাতে চাইছে। টুটুল আঙ্গুলে কামড় দিতেই সায়র হাত সরিয়ে নিল। সাহসা শুকনো ঢোক গিলল। নিষ্পাপ মুখুর্সি বানিয়ে বলে, ভাই ওই হয়েছে কি, টুটুলকে বলেছিলাম কথা শুনলে সুন্দরী আম্মু পাবে। ওটাকেই টুটুল ভেবেছে আম্মু এনে দেব। বাচ্চা মানুষ যা খুশি বলে, ওর কথা ধরতে আছে নাকি? টুটুল হা করে কিছু বলার প্রয়াস করতেই পরোটা ছিঁড়ে সায়রের মুখের ভেতর ঢুকিয়ে দিল। অমনি টুটুলের কথা গলায় আটকে গেল। সায়র আর চোখে টুটুলকে শাসালো, বোঝালো মুখ বন্ধ রাখ, নয়তো ঘুরতেও নেব না, চকলেটও খেতে দিব না। সায়র তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, এখানে থাকা যাবে না। ভাইয়ের সামনে থাকলে জহুরি চোখে পরক করা শুরু করে দিবে। টিস্যু দিয়ে মুখ মুছে অরুর দিকে চেয়ে চনমনে কণ্ঠে বলল, ও ভাবি, এখন কথা বলতে পারছি না, সরি। ভার্সিটি যেতে লেট হয়ে যাবে, ফিরে এসে সাক্ষাৎ করব। আপাতত পরিচয় পর্ব তোলা থাকুক। অরু কপালে ভাঁজ ফেলে তাকালো, মুখে কোনো শব্দ করল না। সায়র ব্যস্ত কদমে চলে গেল। টুটুল গোমরা মুখে অরুর দিকে চায়, কিন্তু অরুর কাছে গেল না। হ্যাভেন বলেছে আম্মু যখন নিজে থেকে টুটুলকে ডাকবে তখন যেন সে যায়। মূলত অরু যদি টুটুলের সঙ্গে খারাপ ব্যবহার করে বাচ্চাটা কষ্ট পাবে, সেজন্য হ্যাভেন নিষেধ করেছে। টুটুল এক দৌড়ে বাবার কাছে চলে যায়। হ্যাভেন হাত প্রসারিত করে ছেলেকে বুকে জড়িয়ে ধরল। টুটুল মুখ বেজার করে বাবার কাঁধে মাথা এলিয়ে দেয়। হ্যাভেন ছেলের ফুলিয়ে রাখা ঠোঁটে আলতো করে চুমু খেলো। আদরের সহিত জিজ্ঞেস করলো, আমার সোনার কি মন খারাপ? টুটুল উত্তর দিল না। বাবার গালে গাল ঘুষে হ্যাভেন হাসলো, ব্যগ্র গলায় শুধালো, আব্বুর সাথে কথা বলবে না? টুটুল মৃদু স্বরে আওড়ালো, তুমি অফিসে যাবে? যাব। তুমি স্কুলে যাবে না? আজকে যাব না। কেন কলিজা? মুড নেই। আমার আব্বুর আবার মুড সুইংও হয়। বলেই ছেলেকে হাসানোর জন্য কাতুকুতু দিল। টুটুল খিলখিল করে হেসে উঠল। ছেলের ছোট্ট নাকে টুপ করে চুমু দিয়ে উঠে দাঁড়ায়। অরুর দিকে চেয়ে ধমকে ওঠে, খাচ্ছ না কেন? একটা পরোটার অর্ধেক শেষ করেছ মাত্র, বাকিটুকু খাবে কখন? ধমকে মৃদু কেঁপে ওঠে অরুর সত্তা। রাগী লুক নিয়ে তেরা গলায় জবাব দেয়, আমার যেভাবে ইচ্ছা সেভাবে খাবো। দরকার হলে একটা পরোটা সারাদিন সময় নিয়ে খাবো, তাতে আপনার কি? হ্যাভেন কটাক্ষ করে প্রত্যুত্তর করলো তৎক্ষণাৎ, খাও, কিন্তু বর অফিসে যাবে আর তুমি তাকে আদরে সোহাগে বিদায় দিবে না, সেটা কি ঠিক? আড়ালে ভেঙচি কাটলো অরু। খিটখিটে মেজাজে আস্তে করে বিড়বিড় করে বলল, এক ছেলের বাবা হয়েও পুলুকে নাচে। ভুরুক্ষেপহীন ভাবে হ্যাভেন চওড়া গলায় উত্তর দিল, কি বিড়বিড় করছো? আসতে বলো, সবাই তো শুনতে পারছি। পর মুহূর্তে অরুর খোঁচা মারা অপমান করা বাক্যগুলো হজম করতে পারল না। হ্যাভেন মুখ ফুসকে বক্ষ চোখে চেয়ে রাশভারী কণ্ঠে আওয়াজ তুলল, ভাবা যায় কত সৌভাগ্যবতী তুমি, পূর্বে বিয়ে করা সত্ত্বেও পিওর ভার্জিন একজন স্বামী পেয়েছ। তোমার উচিত সেই খুশিতে নিয়মিত 3 বেলা খাবার খাওয়া থেকে আমাকে চুমু খাওয়া। ওরও পানি খাচ্ছিল। হ্যাভেনের কথায় বিষম খায়। খুক খুক শব্দ তুলে কেসে উঠল। মাথায় 2 বার থাপ্পড় মেরে ভুরু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ব্যাপক মুডে থাকা হ্যাভেনের দিকে। চোখ ছোট ছোট করে সন্দেহ দৃষ্টিতে তাক করল। কৌতূহলী গলায় শুধালো, বিয়ে করেছেন, বাচ্চা আছে, আবার আপনি নিজেকে ভার্জিন দাবি করছেন? হাউ ফানি। হ্যাভেন নির্বিকার রইল, প্রতি উত্তর করল না। হালকা রক্তলাল ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হাসি দিল। ছেলের গালে আদর দিয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হ্যাভেনের বাঁকা হাসিতে অরুর ভেতরে কিছু একটা ফাটিয়ে দিল। হাসিটার অন্তরালে লুকানো ছিল এমন কিছু যা অরু ধরতে পারল না, আবার মাথা থেকে বেরও করতে পারল না। কথাগুলো মনের মধ্যে হাতুড়ি মারছে। অরু নিশ্চিপ হয়ে বসে রইল। চোখের পলক পড়ছে না। হ্যাভেনের কপটতা মৌনতায় চিরস্থায়ী উত্তর খুঁজছে। চোখে তখন শুধু একটাই দৃশ্য ভাবছিল, হ্যাভেনের মিষ্টি হাসির আড়ালে রহস্যে মোড়া হাসি। উনি কি মজা করলেন নাকি? ওরও স্বাগতিক প্রশ্ন করল। মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল। সত্য মিথ্যার সীমানায় দাঁড়িয়ে সে অনুভব করল হ্যাভেন এমন এক চরিত্র যে সহজে ধরা দেয় না।
তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা রহস্য এক অলৌকিক জগতের ইঙ্গিত দিচ্ছে। হ্যাভেনের প্রস্থানের শব্দ মিলিয়ে যেতে যেতে অরুর মন আরও গাঢ় ও ধাঁধায় জড়িয়ে গেল। সত্যি এই মানুষটাকে ঠিকঠাক বোঝা কি আদৌ সম্ভব? অরু বোকার মতো গালে হাত ঠেকিয়ে ফ্যালফ্যাল করে হ্যাভেনের প্রস্থানের দিকে নিষ্পলক চেয়ে থাকলো। ভাবনায় মশগুল হয়ে অসম্ভব অবাস্তব চিন্তায় ডুব দিল। কানে বারংবার প্রতিধ্বনিত হচ্ছে কথাগুলো, বারবার মনের উপর আঘাত করছে। হ্যাভেন কি বলল তখন সত্যি ছিল নাকি মজা করে বলেছে? বড়সড় আকৃতির হ্যাভেনের বেডরুমে একা সমান তালে পায়চারি করে চলছে অরু। কোনো কিছুই ভালো লাগছে না। আশেপাশে সব কিছু বিষাদে ভরে উঠেছে। ঘরের প্রতিটি কোণ যেন ওর মনে সুপ্ত অভিমান, অভিযোগের মতোই শূন্যতায় ভরা। উঁচু সিলিং থেকে ঝুলে থাকা দৃষ্টিনন্দন ঝাড়বাতির মৃদু আলো কোনো উষ্ণতা বয়ে আনছে না, সব কিছু অস্বস্তি ঠেকছে। দেয়ালে ঝুলানো শিল্পকর্মগুলো যেন তাকে বিদ্রূপ করে বলছে, বলা নেই কওয়া নেই, হঠাৎ করে জীবনের মোড় ঘুরে গিয়েছে। তোর ভবিষ্যৎ কি ও আরু? কোথায় তার শেষ? পায়ের তলায় নরম কার্পেটের স্পর্শ অনুভব করলো, যা অরুর হৃদয়ে কোথাও ধারালো কাটার মতো বিচ্ছে। চোখ গেল বিশাল জানালার বাইরে। অগণিত সাদা মেঘ আর সূর্যের আলোয় আলোকিত দিনের আকাশ, কিন্তু এই আলো অরুর মনের অন্ধকার দূর করতে পারছে না। প্রতিটি নিঃশ্বাস অনুভব হচ্ছে নিজের প্রতি এক ধরনের পরাজয়ের গন্ধ। বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলের তোড়া, বিয়ের ঝলমলে সুন্দর শাড়ি আর সাজানো লাল সোনালি জুয়েলারির সামনে তাকে তিরস্কারের মতো মনে হচ্ছে। তারা তাচ্ছিল্য হেঁটে বলে উঠছে, তুই কি এই জীবন চেয়েছিলি? ওরও চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। বুকে জমে থাকা হতাশা আর অসহ্য প্রশ্ন তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। সেই মুহূর্তে ফট করে ছোট্ট একটা শব্দ হতে চমকে চোখ খুলে তাকায়। সব্যস্ত কণ্ঠিত হয়ে ঘাড় ঘুরিয়ে শব্দের উৎসর দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাক করল। টুটুল দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। ফ্লোরে খেলনার একটা সবুজ রঙের গাড়ি উল্টো হয়ে পড়ে আছে। অরুর চাহনিতে টুটুল বিরক্তির ছাপ স্পষ্ট দেখতে পেল। বাচ্চা সুলভ সরল কোমল মনটা খারাপ হয়ে গেল। ফ্লোর হতে খেলনা গাড়ি তুলে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই পেছন থেকে অপ্রস্তুত অবিশ্বাস্য বাক্য ভেসে আসে, এই পিচ্ছি, এদিকে আসো। টুটুল আশ্চর্যের শেষ প্রান্তে। ব্যস্ত ভঙ্গিতে পেছন ফিরে চায়, কিন্তু রুমের ভেতরে ঢুকলো না। গোল গোল চোখে অরুর মতিগতি বোঝার ক্ষুদ্র প্রয়াস চালায়। টুটুল কি ঠিক শুনেছে? আম্মু ওকে সত্যি ডেকেছে? অরু আবার ডেকে ওঠে, কি হলো? আসছো না কেন? আমার কাছে এসো। সে মুখ ভার করে ধীর কদমে এগিয়ে যায়। অরু তাকে কোলে তুলে নিল। বাচ্চাটা পিটপিট করে তাকায়। অরু হেসে ফেলল। টুটুলের গাল টেপে কোলে বিছানায় বসে পড়ল। টুটুলের মাথার অগুছলো চুলের ভাঁজে হাত চালিয়ে ওরও অত্যন্ত নরম কণ্ঠে শুধালো, আমার কাছে আসতে দ্বিধা করছিলে কেন? টুটুলের গোমরা মুখের সরল জবাব, আব্বু নিষেধ করেছিল। ওরও ভুরু কুচকে জিজ্ঞেস করলো, নিষেধ কেন করেছে? বলেছে তোমার কাছে আসলে তুমি বকা দিবে। কেউ বকলে টুটুলের কষ্ট হয়। আব্বু চায় না টুটুলকে কেউ কষ্ট দিক। টুটুলের আখি যুগল ছলছল করে উঠল। আম্মুর ভালোবাসা পাওয়ার জন্য কতদিন ধরে ব্যাকুল হয়ে আছে ছোট্ট আবেগা বেগ হৃদয়। এখন আম্মুকে কাছে পেয়েও ভালোবাসা পাচ্ছে না। টুটুলের কষ্ট হবে না? ওরও মুচকি হাসলো। টুটুলের কপালে চুমু খেলো। টুটুল ভ্যাবলাকান্তের মতো চেয়ে আছে। টুটুলের গালে স্নেহময় আদরের হাত রেখে বলে, মিথ্যা বলেছে তোমার আব্বু। বকা কেন দেব? তোমার কি আমাকে পচা মেয়ে মনে হয়? তৎক্ষণাৎ দুদিকে মাথা নাড়ল টুটুল। টেডি হাসি উপহার দিয়ে চনমনে গলায় বলল, পচা না, সুন্দর আম্মু। আরও চকচক যন্ত্রপাতি বের করে স্বল্প হাসে। ভাবুক চিত্রে সিরিয়াস গলায় শুধায়, তোমার নাম কি শুধু টুটুল? না, হিয়ান আহমেদ টুটুল। সবাই টুটুল বলে ডাকে। বাহ, চমৎকার নাম। প্রশংসা শুনে টুটুল খুশি হলো। অরু পুনরায় একই ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তোমার আব্বুকে সবাই কি নামে ডাকে? টুটুল অপকাটে জবাব দেয়, হ্যাভেন। ওহো, তোমার স্কুলে কিংবা অন্য কোথাও কি নামে ডাকে? হ্যাভেন তালুকদার। অরুর মনে আশার প্রদীপ জ্বলে উঠল। কৌশলে বিস্তৃত হেসে বলল, গুড। ঠিক তেমনি তোমার আব্বুর মতো তোমার নামের পাশে এরকম তালুকদার জাতীয় কিছু নেই? যদি থাকে তাহলে তোমার নামটা আরও অনেক বেশি সুন্দর লাগবে। টুটুল কিছুক্ষণ ভাবলো, মনে করার চেষ্টা করলো, কিন্তু তেমন কিছু মনে পড়ছে না। মন খারাপ করে উত্তর দিল, না, নেই, শুধু হিয়ান আহমেদ টুটুল। আমার নাম কি সুন্দর না? ওরা মুচকি হেসে
তাড়াতাড়ি প্রতিউত্তর করলো, অবশ্যই সুন্দর। আমি এমনিতেই বলছি। টুটুল, তোমার বার্থডে সার্টিফিকেট কার কাছে আছে? টুটুল ভাবুকতা গলায় পাল্টা প্রশ্ন ছুড়ল। সেটা কি? অরু হতাশ হলো, ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়ল। এতটুকু বাচ্চা এসব জানে নাকি? তবে মন গহীনে সংকীর্ণ খুঁতখুঁতে বেশ কিছু প্রশ্নের অযথা উত্তর যে অরুর চাই। টুটুল, তোমাকে যে আমি এত কিছু জিজ্ঞেস করেছি সেটা কাউকে বলবে না। আব্বুকেও বলবো না? না, কাউকে না। যদি বলে দাও তোমাকে আর আমার কাছে ডাকবো না, আদর করব না। টুটুল বেজার মুখে উঠে দাঁড়ায়। হ্যাভেনকে কোনো কথা না বলে থাকতে পারে না, কিন্তু তার যে আম্মুর ভালোবাসা চাই। অরু তাড়া দিয়ে শুধালো, কি বলে দিবে? ওকে, বলবো না। তাহলে তোমাকে আম্মু ডাকতে দিবে? অরুর ঠোঁট চেপে হাসলো। ভীষণ মিষ্টি বাচ্চাটা, সাথে বুদ্ধিমানও। নাদুস নুদুস কিউটের ডিব্বা একটা। অরুর মায়া হলো। তুমি আমাকে আম্মু ডাকতে পারো, তবে তোমার সাথে যে আমার ভাব হয়ে গেছে সেটা তোমার আব্বু যেন না জানে, ওকে? টুটুল খুশি গদগদ হয়ে সাথে সাথে জবাব দেয়, ওকে বলে অরুর গালে টুপ করে একটা চুমু দিয়ে দৌড়ে চলে যায়। অরু গালে হাত রেখে হেসে ফেলল। অফিস রুমের ভেতরে এক অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে। হঠাৎ হেভেনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আকাশচুম্বী রাগ সমেত ফুঁসতে ফুঁসতে সে হাতে থাকা ফাইলটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে দেয়। কাগজগুলো এলোমেলো হয়ে মেঝেতে পড়ে যায়। মৃণাল কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাভেন চিৎকার করে বলে ওঠে, এটা কি করেছো তুমি মৃণাল? একটা সাধারণ হিসাবও ঠিকঠাক রাখতে পারো না। এই ফাইল পুরো ঘাপলায় ভর্তি। কেন একটা সংখ্যাও মিলছে না? তোমার দ্বারা এরকম ভুল হতে পারে আমি আশা করিনি। মৃণাল শুকনো ঢোক গিলল। কাপা কণ্ঠে উত্তর দেয়, স্যার, আমি চেক করেছিলাম। মনে হয় কোথাও ভুল হয়ে গিয়েছে। আমি আরেকবার চেক করে এক্ষুনি ঠিক হেভেন কড়া কণ্ঠে বাধা প্রদান করলো, চড়া গলায় তর্জন দিল। তোমার এই ভুল আমার কোম্পানির কত বড় ক্ষতির সম্মুখীন হবে বুঝতে পারছো? একবারের জন্য কি দায়িত্ব নিয়ে কাজ করা যায় না? বারবার কি আমাকে এসে ঠিক করে দিতে হবে সব? মৃণাল মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। তার হাত পা কাঁপছে। রাগ কমানোর চেষ্টা করে হ্যাভেন চেয়ারে বসে, কিন্তু রাগ এখনও চোখে মুখে স্পষ্ট। হ্যাভেন লম্বা শ্বাস টানল। কিছুটা শান্ত হয়ে গমগমে গলায় বলল, ঠিক আছে, এবার শোনো, তুমি এই ফাইলটা নতুন করে তৈরি করবে। আজ রাতের মধ্যে আমাকে সব হিসাব মিলিয়ে পাঠাবে। আর একটা ভুলও যেন না থাকে, স্পষ্ট। মৃণাল মৃদু গলায় বলে, জি স্যার, আমি কাজ শুরু করছি। মৃণাল দ্রুত ফাইলগুলো কুড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। হ্যাভেন টেবিলে বসে কপালে 2 আঙ্গুল দিয়ে আলতোভাবে স্লাইড করছে। শিরাগুলো টান টান হয়ে গিয়েছে। নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কাজে ভুল হওয়া তার সহ্য হয় না। আর সেটা তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট দ্বারা হলে তো কথাই নেই। তার উপর এই প্রজেক্টের সাথে আগামী অনেক কিছু জড়িত রয়েছে। হিসাব নির্ভুল নিখুঁত না হলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। হ্যাভেন আজ অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। আসার সময় সকল কাজ চাচাকে প্রত্যাশ করে বুঝিয়ে দিয়েছে। একরকম ফুরফুরে মেজাজে বাসায় ঢুকেছে। দরজা খুলে বেডরুমে পা রাখতেই চোখে পড়ল টুটুল আরাম করে ঘুমিয়ে আছে। বিছানার ঠিক মাঝখানে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছে তার কলিজা। এই দৃশ্য দেখে হ্যাভেনের মুখে একচিলতে হাসি ফুটে উঠল। জানালার পর্দা হালকা বাতাসে দুলছে। বাইরের নরম আলো এসে মেঝেতে পড়েছে। বিছানার পাশে রাখা টেবিলে একটা মগ, ভেতরে কিছু চায়ের দাগ শুকিয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে অরু চা খেয়েছে, নয়তো হ্যাভেনের রুমে সচরাচর কেউ আসে না। সেখানে কেউ রুমে ঢুকে চা বা কফি কিভাবে খাবে ভেবেই পর মুহূর্তে ভুরু কুচকে ফেলল সে। টুটুল তো এ সময় ঘুমায় না। ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে কি? হ্যাভেনের চিন্তা হলো। অফিস ব্যাগ স্থানে রেখে ওয়ালের ড্রেসিং টেবিলের উপর রেখে হাত ঘড়ি খুলতে খুলতে ধীর কদমে ঘুমিয়ে থাকা ছেলের নিকটে এগিয়ে গেল। কপাল গলায় হাত ছুঁয়ে বোঝার চেষ্টা করলো শরীরের অবস্থা। না, সব কিছু স্বাভাবিক। হ্যাভেন আর মাথা ঘামালো না। টুটুলের কপালে চুমু খেয়ে ফ্রেশ হতে চলে গেল। অরু একা স্বাধীনচেতা মেয়ে। কেউ তার জীবনে হঠাৎ করে এসে নিয়মকানুন বানিয়ে দেবে তা মেনে নেওয়ার মতো মেয়ে সে নয়। অথচ সেই অরু এখন মুখ বন্ধ করে অপছন্দের অনেক কিছু নির্দ্বিধায় মেনে নিতে হচ্ছে তাকে। আর হ্যাভেন, সে তো একেবারে উল্টো, ঘাড়ত্যাড়া মহারাজ। নিয়ম ভেঙে খুনসুটি করে জীবনের উলটপালট করতে তার কত না আনন্দ। অরু একে তো হ্যাভেনকে মোটেও মেনে নিতে পারছে না,
তার উপর হ্যাভেনের বাড়াবাড়িতে অতিষ্ঠ হয়ে উঠেছে মেয়েটা। ফ্রেশ হয়ে হ্যাভেন চুপচাপ একটা চেয়ার টেনে বসলো। অরুর রুমের এক পাশে সাজানো বইয়ের তাকে চোখ বুলিয়ে নিল। লাইন ধরে সারিবদ্ধ বই সাজানো গোছানো। হ্যাভেন সবসময় বইগুলো নির্দিষ্ট জায়গায় রাখতে পছন্দ করে, বেশ পরিপাটি গোছানো মানুষ যে। কিন্তু টুটুল এসে নিমিষেই কিছু বই এলোমেলো করে দিয়ে মজা নিবে আর হ্যাভেনকে জ্বালাবে। তবে ছেলের এসব কাজে সে বিরক্ত হয় না, বরং খুশি হয় ছেলের আনন্দ দেখে। হ্যাভেন গিবা এদিক ওদিক ঘুরিয়ে অরুকে খুঁজল। রুমের কোথাও তাকে দেখতে না পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তক্ষুনি বারান্দা থেকে অরু রুমে এসে হাজির হয়। হ্যাভেনকে দেখে অরু মুখ বাঁকায়, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে, ওনাকে এক্ষুনি আসতে হলো, বজ্জাত লোক একটা। মস্তিষ্কে সবসময় অবাঞ্ছিত অভশোভন চিন্তা নিয়ে ঘুরে বেড়ায়। আপন মনে বিড়বিড় করতে করতে অরু আলমারির কাছে এসে দাঁড়ায়। প্রয়োজনীয় জিনিস নিয়ে আলমারির দরজা বন্ধ করে পিছনে ঘুরতেই সহসা কারো চওড়া বুকের সাথে ধাক্কা খায়। অরু চকিতে তাকালো। হ্যাভেন একদম ওর সম্মুখে দাঁড়িয়ে, ঠোঁটে তার দুর্বোধ্য হাসি। অরু রাগী দৃষ্টিতে তাকায়, কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু হ্যাভেন সেটা হতে দিল না। পেশিবহুল ইস্পাত দৃঢ় দুটো হাত অরুকে বেষ্টনী করে নিল। হাত দুটো অরুকে স্পর্শ করল না, বরং আলমারির দুদিকে ছড়িয়ে রাখা। অরু নড়তে পারছে না, আলমারির সঙ্গে ঠেসে দাঁড়িয়ে রইল। পিঠ থেকে রয়েছে সেথায়। অরু রাগে ক্রমাগত ফুঁসছে, এই বুঝি অ্যাটম বোম হয়ে ব্লাস্ট হয়ে যাবে। অরুর রিয়াকশন দেখে হ্যাভেন মিটিমিটি হাসছে, যা দেখে অরুর গা জ্বলে উঠল। হ্যাভেনের বুকে মৃদু ধাক্কা দিয়ে অরু তিরিক্ষি মেজাজ সহিত বলে উঠল, বেহায়ার মতো এভাবে দাঁড়িয়ে আছেন কেন? সামনে থেকে সরুন, চলবে ইনশাআল্লাহ।